ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার চলছিল। তা সেখানে এর আগের দিন আমরা বোর্ডের যে পরমাণু মণ্ডলের যে ত্রুটি বিচ্যুতি সেগুলো আলোচনা করেছিলাম। তা সেখানে আজকে যেটা হবে তারপরের থেকে যে বোর্ডের যে পরমাণু মণ্ডলের যে ত্রুটি বিচ্যুতি যেগুলো ছিল সেগুলোকে কীভাবে রেকটিফাই করা হয়েছে, এবং তারপরে আরও যে আমরা সেখানে দেখেছি একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এই ধারণার অবতারণা করা হয়েছিল বোর্ডের পরমাণু মণ্ডলে। কিন্তু আরও তিনটে কোয়ান্টাম নাম্বার আছে, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। এইগুলো কি, এতে তাৎপর্য বা কি, এটা কিভাবে রিলেটেড, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা আজকের ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে বা পরমাণুর গঠনের যে কোনো ধরনের একটা খুব কোয়ান্টাম নাম্বারগুলো জানতে গেলে আজকে ভিডিওটা খুব দরকার। তা প্রথম যেটা দরকার আমরা শুরু করি সেটা হচ্ছে যে বোর সমারফিল্ড মডেল, অর্থাৎ বোরের যে পরমাণু মডেল সেটা কিছু সংশোধন করা হয়েছিল সমারফিল্ডের দ্বারা, এবং যে মতবাদ তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে বোর সমারফিল্ড মডেল। তা সেখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বলি বোরের পরমাণু মডেলে সেখানে ব্যাখ্যা করা হয়েছিল যেটা যে নিউক্লিয়াসের পাশে এরকম ধরনের বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ, সবগুলোই বৃত্তাকার কক্ষপথ, এটা কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হয়েছে। কিন্তু সমারফিল্ডের যে মতবাদ সেখানে বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনিক যে অরবিটগুলো আমরা বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তাকার হতে পারে আবার উপবৃত্তাকার ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। যেটা বলা হচ্ছে যে সমারফিল্ডের যে মডেল সেটা হচ্ছে এরকম ধরনের একটা উপবৃত্তের এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস আর এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, লেন্থটা আলাদা। তা এখানে উপবৃত্তের এই যে এইটা আর এই পয়েন্ট, একটি মিডল পয়েন্ট যেটা এটা হচ্ছে ফোকাস, এদিকেও যেমন একটা ফোকাস না, তাহলে একটা উপবৃত্তের দুটো ফোকাস আছে। সমারফিল্ডের মডেল কি বলছে যে এই যে উপবৃত্তাকার যে কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথটাই হচ্ছে ইলেকট্রনিক কক্ষপথ ইন জেনারেল, বিশেষ ক্ষেত্রে সেটা কিন্তু বৃত্তাকার হয়। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকবে? নিউক্লিয়াস যে হয় এখানে কিংবা এখানে, যে কোনো একটা নিউক্লিয়াস, এই যে ফোকাস দুটো, এই উপবৃত্তের দুটো ফোকাসের যে কোনো একটা ফোকাসে নিউক্লিয়াস অবস্থান, আমরা ধরলাম এখানটা নিউক্লিয়াস অবস্থান করছে। তাই এবার যদি নিউক্লিয়াস এখানে অবস্থান করে তাহলে যখন একটা ইলেকট্রন এইভাবে ঘুরতে চলেছে বা এইভাবে যেদিক থেকে আমরা করি না কেন, তাহলে দেখা যাচ্ছে যে যখন ইলেকট্রনটা এইভাবে যখন আছে তখন নিউক্লিয়াস থেকে তার দূরত্ব হচ্ছে এটা। কিন্তু যখন ইলেকট্রনটা এই জায়গায় পৌঁছে গেল তখন নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে। ইলেকট্রন যখন এই জায়গায় চলে যাচ্ছে তখন নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, একই সঙ্গে কিন্তু দুটো জিনিস চেঞ্জ হচ্ছে। বৃত্তাকার পথের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস আছে একটা বৃত্তাকার পথ, সেখানে এই যে দূরত্বটা এটা কিন্তু সর্বদাই সেম। কি চেঞ্জ হয়, আমি যদি এইটাকে 0 ডিগ্রি ধরি তাহলে এখানে এর সাপেক্ষে এই যে কোণ, এই যে কোণটা, এই কোণটা চেঞ্জ হবে। এক্ষেত্রে যা এক্ষেত্রে আলাদা হবে, এক্ষেত্রে আলাদা হবে, এক্ষেত্রে আলাদা হবে, এইভাবে কোণটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি কোণটা তো চেঞ্জ হচ্ছে, এখানে যখন আছে তখন 0 ডিগ্রি, যখন এই জায়গায় গেল তখন একটা কোণ, যখন ওইখানে চলে যাচ্ছে তখন আর একটা কোণ, এইভাবে কিন্তু কোণটা চেঞ্জ হচ্ছে। অ্যাট দি সেম টাইম এই যে দূরত্বটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যেটা দূরত্ব, যেটা আরটাকে ফিক্সড বলা ছিল, এখানে কিন্তু দূরত্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা এখানে বলি রেডিয়াস ভেক্টর, এর একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এই যে নিউক্লিয়াস থেকে কোনো একটা অবস্থানে ইলেকট্রনের যে দূরত্ব, এর নাম দেওয়া হয়েছে রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর। এবার যখন আমরা আগেই বলেছি যে যখন কোনো একটা পয়েন্টে ইলেকট্রন থাকে তখন সেই মুহূর্তে, যদি আমি যে এখানে থাকে ইলেকট্রনটা এখানে যদি থাকে তাহলে এই মুহূর্তে ইলেকট্রনের যে বেগ, সেটা কি, ইলেকট্রনটা আমি ধরে নিচ্ছি এইভাবে ঘুরছে, তার বেগটা কি, তার স্পর্শ বরাবর। তার স্পর্শ বলতে এইটার যদি স্পর্শ আমি ধরি তাহলে এই বরাবর হচ্ছে তার বেগ ভি। এবার এই যে বেগ ভি, এটাকে কি করেছিলেন সমারফিল্ড দুটো উপাংশে অর্থাৎ দুটো কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে এই বরাবর। অর্থাৎ একটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বরাবর। তা এটা দুটো যখন কম্পোনেন্টে ভাগ করা হলো তার জন্য তাহলে এটার একটা বেগ, এটা একটা বেগ, তাহলে এইটাকে আমরা বলছি v
বি, যেহেতু এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলি ভি ফাই, আর এটা যেহেতু আর এ ব্যাপার তাহলে এটা হচ্ছে ভি আর। তাই যে দুটো যে পার্টে আমি ভাঙলাম, তাহলে দুটো পার্টে ভাঙার জন্য যেমন আগে আমরা কি পেয়েছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়েছিলাম যে এম ইন্টু বি, তাহলে এখানে এরও কিন্তু একটা মোমেন্টাম থাকবে, এরও একটা মোমেন্টাম থাকবে। এই যে মোমেন্টামটা এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বরাবর, ওই জন্য এটাকে বলা হচ্ছে রেডিয়াল মোমেন্টাম। আর এই যে মোমেন্টামটা এটা হচ্ছে এই দিক বরাবর, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ রেডিয়াস ভেক্টর বরাবর এই যে বেগ বি তার যে উপাংশ, তার যে মোমেন্টাম, অর্থাৎ একে যদি আমরা এম এর সঙ্গে গুণ করি তাহলে এম ইন্টু ভি আর দ্যাট ইজ ইকুয়াল টু রেডিয়াল মোমেন্টাম। আর এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা অ্যাজিমুথাল মোমেন্টাম। তাহলে রেডিয়াল মোমেন্টাম এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন চলে এলো, এর আগে আমরা যখন পড়েছিলাম যে সেখানে কৌণিক ভাগে কি বলা হয়েছিল, যখন বৃত্তাকার ভাবে ঘটেছিল এম ভি আর ইজ ইকুয়াল টু এ ইন্টু এইচ বাই 2 পাই। তাই এখানে আমরা কি হচ্ছে এই দিক বরাবর একটা আছে, তাহলে এটার জন্য যে কৌণিক ভরবেগ সেটাকে আমরা কি বলবো, এম ভি সাফিক্সে আর ইন্টু এই যে দূরত্ব আর ইজ ইকুয়াল টু, এটাকে আমরা একটা অন্য কোয়ান্টাম নাম্বার দিচ্ছি এন আর ইন্টু এইচ বাই 2 পাই। আর এইটার জন্য যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা সেটাকে আমরা কি বলবো, এম ভি ফাই, তারপরে হচ্ছে এখানে এম ভি আর যেটা এই যে দূরত্বটা যেটা আছে ইজ ইকুয়াল টু, এখানে বলা হচ্ছে কে ইন্টু এইচ বাই 2 পাই। তাহলে এখানে কিন্তু দুটো আলাদা আলাদা কিন্তু কনস্ট্যান্ট চলে এলো। প্রথম ক্ষেত্রে দেখা ছিল একটাই, যেহেতু সেখানে আর এর কোনো চেঞ্জ হচ্ছে না, আরটা সর্বদা একই, কিন্তু এখানে যেহেতু আর চেঞ্জ হচ্ছে তার জন্য দুটো কিন্তু কোয়ান্টাম নাম্বার এখানে চলে আসছে। একটা হচ্ছে এম ভি আর অর্থাৎ রেডিয়াল মোমেন্টাম তার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এন আর ইন্টু এইচ বাই 2 পাই, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কে ইন্টু এইচ বাই 2 পাই। এবার এই যে এন আর আর কে এই দুটো একটা কি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এর সঙ্গে সম্পর্কিত। কিভাবে, এন আর প্লাস কে ইজ ইকুয়াল টু এন, এবং এন এর ওপর এই ভ্যালুগুলো কিন্তু নির্ভর করে। কিরকম ভাবে, এন এর ওপর কিন্তু কে এর ভ্যালুটা নির্ভর করবে এবং দুটো মিলিয়ে হবে এন। কিরকম হতে পারে কে এর ভ্যালুটা, কে ইজ ইকুয়াল টু 1 টু এন, এই ভ্যালুগুলো হতে পারে যে কোনো একটা এন এর মানের জন্য কে এর যে সম্ভাব্য মান যেটা হবে সেটা হচ্ছে 1 টু এন। এক্সাম্পল দেওয়া যাক, n ইজ ইকুয়াল টু 3, তাহলে সেক্ষেত্রে কে এর কিন্তু আমরা কি কি পাবো, তিনটে ভ্যালু পাবো। কে ইজ ইকুয়াল টু 1 টু n মানে 1 2 3, মাঝখানে কিন্তু কোনো ফ্র্যাকশন আসবে না, ইন্টিজার ভ্যালু। তাহলে সেক্ষেত্রে এই যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 1 2 3, অর্থাৎ তিনটে কিন্তু আমরা ভ্যালু পাচ্ছি। আর এখানে আরেকটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে যে n বাই k is equal to length of major axis, এটাকে আমরা a ধরি, এই দূরত্বটা মেজর অ্যাক্সিস এটাকে যদি আমরা a ধরি, আর ডিভাইডেড বাই লেন্থ অফ b অর্থাৎ মাইনর অ্যাক্সিস, এই যে দূরত্বটা এটা হচ্ছে b। তাহলে এখানে n বাই k is equal to বলা হচ্ছে যে a বাই b। এবার এখানে আবার আছে খুব গুরুত্বপূর্ণ, কি দেখতে পাচ্ছি আমরা যে যদি এখানে k এর মানটা এর মানের সাথে সমান হয়ে যেতে পারে, n যখন 3 k এর মান 3 হতে পারে, তাহলে এটা k যখন 3 হয়ে গেল তাহলে তখন কি এটা 3 বাই 3 মানে সমান, তাহলে তখন দেখ ইন দ্যাট কেস a is equal to b, a is equal to b মানে এই দুটো লেন্থ সমান হয়ে গেছে। অর্থাৎ একটা বিশেষ অবস্থা যখন k এর মান n এর মানের সঙ্গে সমান, সেই অবস্থায় ইলেকট্রনিক যে কক্ষপথ সেটা কিন্তু বৃত্তাকার পথে পরিণত হয়। যেটা বোর বলেছিল যে সবসময় বৃত্তাকার হয়, সমারফিল্ডের বদলে গিয়ে সেটা কিন্তু সবসময় বৃত্তাকার নয়। কখন হবে, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে এর মান যখন n এর সঙ্গে সমান হয় তখন সেক্ষেত্রে কি হয়, a is equal to b, অর্থাৎ n is equal to k হলে a is equal to b, তার মানে তখন কি সেটা বৃত্তাকার কক্ষপথ।
বৃত্তাকার কক্ষপথ। আর যত কে এর মানটা n এর মানের থেকে কম হবে তত কিন্তু উপবৃত্তের ইকসেন্ট্রিসিটি বাড়বে। ইকসেন্ট্রিসিটি মানে উপবৃত্তটা আরো বেশি ফ্ল্যাট হয়ে যাবে। এখানে একটা ছবি এঁকে দেখানো যেতে পারে, এটা একটু পিছন দিয়ে উপরটা দেখায়। আমি এখানে n এর n = 3 জন্য 1 2 3 তিনটে কে এর মান পাচ্ছি। আর তিনটে যখন কে এর মান পাচ্ছি আমি এটাকে নিউক্লিয়াস ধরলাম। n = যখন কে তখন সেটা কি বৃত্তাকার। এবার n = যখন 3 তখন k = 3 হলে এটা k = 3 বৃত্তাকার। k = যখন 2 তখন সেটা কি হয়ে গেল, উপবৃত্তাকার হয়ে গেল। n এর মানটা তখন কি বড়, তাহলে তখন হয়ে যাচ্ছে এরকম উপবৃত্তাকার। এটা হচ্ছে k = 2। k = যখন 1 আরো বেশি উপবৃত্তাকার, অর্থাৎ উপবৃত্তের ইকসেন্ট্রিসিটি আরো বেশি হয়ে যাচ্ছে, উপবৃত্তের আরো বেশি ফ্ল্যাট হয়ে যাবে, তখন এরকম। এটা হয়ে যাচ্ছে k = অর্থাৎ যত n এর মানের থেকে k এর মানটা কমের দিকে চলে যাবে তত সেটা কিন্তু উপবৃত্তাকার এবং সেই উপবৃত্তটার ইকসেন্ট্রিসিটি বেড়ে যাবে। আর k এর মান যত n এর কাছাকাছি চলে আসবে তত সেটা বৃত্তের কাছাকাছি আসবে, এবং যখন k = n তখনই সেটা কিন্তু বৃত্তাকার কক্ষে পরিণত হবে। কাজেই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ বিশেষ ক্ষেত্রে সেটা কিন্তু বৃত্তাকার পথে পরিণত হতে পারে। এই ইকুয়েশনগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে nr + k = n আর একটা j / k = a/b। যখন a = k হয় তখন a = b, অর্থাৎ সেক্ষেত্রে উপবৃত্তাকার কক্ষপথ বৃত্তাকার কক্ষপথে পরিণত হবে। নেক্সট, এটা গেল আমাদের সমারফিল্ডের মডেল। তা সমারফিল্ডের মডেল থেকে আমরা একটা আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা একটু বলে দিই। যে আরেকটা এটা আমাদের ছবিটা আঁকতে হয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াসটা রয়েছে, এখানে একটা উপবৃত্তাকার কক্ষপথ। তাই যে উপবৃত্তাকার কক্ষপথে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা এবার এখানে যখন রয়েছে তখন নিউক্লিয়াসের সঙ্গে তার দূরত্ব কম। তাহলে কি হচ্ছে, যখন এই জায়গায় রয়েছে তখন নিউক্লিয়াসের সঙ্গে দূরত্ব বেশি। দূরত্ব যদি কম হয় তাহলে তার কি আকর্ষণ বল অনেক বেশি। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে দূরত্ব যদি কমে যায় আকর্ষণ বল বেশি হয়, আর দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বল কমে যায়। তাই ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, তাই এইভাবে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে যখন ঘুরতে ঘুরতে কাছে চলে এলো বা এই জায়গায় যখন চলে আসছে তখন কি হয়, প্রবল আকর্ষণ বলের জন্য ইলেকট্রনিক যে কক্ষপথ সেটা তার নিজস্ব জায়গা থেকে একটু ডিভিয়েট করে যায়। কি বলতে চাইছি, যদি দেখা যায় যে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে কি হয়, যখনই নিউক্লিয়াসের কাছে চলে এলো এই জায়গাটা চলে এলো ইলেকট্রনটা, তখন কক্ষপথটা ডিভিয়েট করে যায়। অর্থাৎ যে প্লেনে ঘুরছিল সেখান থেকে কিন্তু একটু ডিভিয়েট করে যায়। মানে আমি বলতে চাইছি যে যদি ইলেকট্রনটা এই জায়গায় চলে আসছে যখন, বা এই দিক থেকেও যদি ঘোরানো হয় একই ব্যাপার, যখন এই জায়গায় চলে আসছে তখন একটা যে আকর্ষণ বল ইলেকট্রনিক যে কক্ষপথ সেটা একটু ডিভিয়েট করে এইভাবে স্কিপ করে। আবার যখন এই জায়গায় চলে আসবে ইলেকট্রনিক কক্ষপথ আবার একটু ডিভিয়েট করে যাচ্ছে, ঠিক একইভাবে আবার একটু ডিভিয়েট করে যাবে। এইভাবে গোটাটা কিন্তু রোটেশন হতে হবে, গোটাটা কিন্তু এইভাবে রোটেশন হবে। এইভাবে যদি গোটাটা রোটেশন হয় তাহলে কি হয়ে যাচ্ছে, বোরের যে মডেলটা বলা হয়েছিল যে 2 ডাইমেনশনাল মডেল, সেই 2 ডাইমেনশনাল মডেল বাস্তবে কিন্তু নয়, 3 ডাইমেনশনাল মডেল, তার এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। এটা কিন্তু সেই এক্সপ্লেনেশনটা দিচ্ছে। ওখানে কিন্তু ইলেকট্রনিক স্পিড, যে ইলেকট্রনিক যে ঘুরছে তার স্পিডটা বেশি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ দূরত্বটা একই ছিল। কিন্তু এখানে যেহেতু দূরত্বের পরিবর্তন হচ্ছে, যখন নিউক্লিয়াসের কাছে চলে আসছে স্পিডটা খুব বেড়ে যাচ্ছে, তার ফলে কি হয়, তার কিন্তু এই ধরনের কক্ষপথের কি হয়, ঘুরতে শুরু করে। এটাকে বলা হয় প্রিসিশনাল মোশন। এই যে কক্ষপথের এই যে সরণ হয়ে গেল একটা জায়গা থেকে আরেকটা তল থেকে আরেকটা তল, এটাই হচ্ছে প্রিসিশনাল মোশন। এবং এটা কিন্তু 3 ডাইমেনশনাল যে নেচার অফ অ্যাটম এটা কিন্তু এক্সপ্লেন করে। 3 ডাইমেনশনাল নেচার অফ অ্যাটম এটা এক্সপ্লেন করছে এই ধরনের প্রিসিশনাল মোশন। তাহলে আমাদের একটা ড্রব্যাক যেটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার হলো। আর একটা খুব গুরুত্বপূর্ণ ড্রব্যাক যেটা ওখান থেকে পাওয়া গেছে সেটা আবার আমরা ক্লিয়ার করার চেষ্টা করি।
সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল থেকে আমরা দেখেছি যে হাইপার ফাইন লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করা যায় না। হাইপার ফাইন লাইন স্পেকট্রাম কি জিনিস বলা হয়েছিল যে যদি n = 3 থেকে n = 2, এইখানে যদি ইলেকট্রন নেমে আসে n = 3 থেকে n = 2 তে যদি ইলেকট্রন নেমে চলে আসে তাহলে কি হয়, বোরের পরমাণু মডেল অনুযায়ী একটাই মাত্র রেখাবর্ণালী পাওয়ার কথা। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেছে যে একটা রেখাবর্ণালী অনেকগুলো রেখাবর্ণালীতে স্প্লিট করে যায়, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাবর্ণালীতে স্প্লিট করে যায়। সেটা কতগুলো হবে সেটা আমরা একটু পরেই আলোচনা করছি। আমি এখানে অনেকগুলো আঁকলাম, যতগুলো খুশি আঁকবো না কি কতগুলো সেটা আমরা একটু পরেই আলোচনা করছি। তো এখানে n = 3 থেকে n = 2 যখন চলে আসছে তখন বোরের মডেল অনুযায়ী একটাই, কিন্তু এখানে সমারফিল্ড কি বলছে যে একটা যে কক্ষ এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তার মধ্যে কিন্তু ওই যে কে অ্যাজিমুথাল যেটা বলা আছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যার সিগনিফিকেন্স হচ্ছে উপকক্ষ। একটা কক্ষের মধ্যে কিন্তু তাকে বলা হচ্ছে উপকক্ষ থাকে। উপকক্ষের ধারণা এইভাবে একটা দেওয়া যেতে পারে, যদি ধরো যে আমরা একটা বাড়ির ছাদে উঠেছি, তাহলে আমরা কি দেখবো যে টোটালটা একটা রুফ, বাড়ির ছাদ। এবার বাড়ির ছাদ থেকে যখন নিচে নেমে চলে এলাম তখন দেখা যাচ্ছে যে সেখানে হয়তো 2 বা 3টে রুম রয়েছে, মাঝখানে পার্টিশন। তাহলে এই যে দেখা যাচ্ছে কি উপরে যখন আমি উঠছি তখন একটাই মনে হচ্ছে, কিন্তু সেই একটার মধ্যেই কিন্তু আমার অনেকগুলো রুম রয়েছে, তার মধ্যে পার্টিশন রয়েছে দেওয়াল। এখানে উপকক্ষের ধারণা অনেকটা সেই রকম, একটা মুখ্য শক্তি স্তর, এর মধ্যে কিন্তু আবার কে এর মান রয়েছে। কে এর মানের ওপর কিন্তু প্রত্যেকটার শক্তির মান নির্ভর করে। তাহলে কে এর মান যখন 1 তখন তার এখন একটা শক্তি, কে এর মান যখন 2 তার একটা শক্তি, কে এর মান যখন 3 তার একটা শক্তি। তাহলে n এর মান যখন 3 তখন তার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 3টে কে ভ্যালু। 3টে কে ভ্যালু, এটাকে আমরা ধরলাম k = 1, এটা k = 2 আর এটা হচ্ছে 3। তাহলে এবার 3টে এনার্জি আছে খুব কাছাকাছি। এখানেও তাই n = যদি 2 হয় তাহলে এখানে আমরা কি পাবো, k = দুটো ভ্যালু পাবো, k = 1 আর k = 2। কারণ k এর মান হচ্ছে 1 to n পর্যন্ত হয়। তাহলে 1 to n মানে 1 আর 2, এখানে 1 2 3। তাহলে এবার ইলেকট্রনটা কোন একটা ইলেকট্রন যদি এখানে থাকে তাহলে সেই ইলেকট্রনটা এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকতে পারে, কারণ এগুলো খুব কাছাকাছি থাকতেছে। তাহলে যে কোনো থাকতে পারে কি, মানে এখানে থাকতে পারে। এবার এখান থেকে তার প্রবাবিলিটি দুটো, এখানেও আসতে পারে এখানেও আসতে পারে। আবার ঠিক একইভাবে যদি কেটা থেকে 2 যদি থাকে তাহলে তারও তার প্রবাবিলিটি দুটো, উপরটায় একটা এলো নিচেরটা একটা এলো। ঠিক একইভাবে আবার একটা উপরটা একটা এলো এবং টোটাল কি হচ্ছে 6টা লাইন পাচ্ছে। এটাই তো হাইপারফাইন লাইন স্পেকট্রাম, যেটা বলা হয়েছিল সিঙ্গেল লাইন এটা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু আরো 6টা লাইন থিওরিটিক্যালি পাচ্ছে। বাস্তবে কতগুলো পাবো সেটা একটা সিলেকশন রুলস আছে, সেটা আসছে পরে, কিন্তু থিওরিটিক্যালি দেখা যাচ্ছে এখানে কিন্তু একের অধিক লাইন পাওয়া যাচ্ছে, লাইন স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। অর্থাৎ বোরের যে পরমাণু মডেল যে হাইপারফাইন লাইন স্পেকট্রাম পরমাণু সূক্ষ্মতর রেখাবর্ণালী, এই যে ব্যাখ্যাটা সমারফিল্ডের মডেল থেকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করবো, যেটা সেটা হচ্ছে যে এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মডার্ন যে সংস্করণ সেইটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার, এবং সেখান থেকে কতগুলো যে স্পেকট্রাল লাইন পাওয়া যাবে সেই ব্যাপারটা আলোচনা করব। আচ্ছা, পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্স অনেক ডেভেলপ করেছে। বোরের পরমাণু মডেলের পর যখন সমারফিল্ড মডেল এসছে, তারপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এবং তারপরে হচ্ছে শ্রোডিঙ্গার, একদম কোয়ান্টাম মেকানিক্সের জনক বলতে পারে। সেই কোয়ান্টাম মেকানিক্স যখন অনেক বেশি ডেভেলপ করে গেল, তখন কিন্তু পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্সের যে বড় বড় ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো বিভিন্ন ধরনের সলভ করে সেখানে দেখা যাচ্ছে যে আমরা ওই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে বলছিলাম, সেই কেটাকে পরবর্তীকালে যখন কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এই অ্যাটমকে এক্সপ্লেন করা হচ্ছে, তখন সেই কে কে রিপ্লেস করা হচ্ছে এল, ছোট হাতের এল। অর্থাৎ যাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে বলছিলাম, তখন এখন থেকে আমরা তাকে এল বলব। এটাই কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এল
যখন চলে এলো, এখন আমরা কিন্তু আর কেটা বলবো না, এতক্ষণ ধরে কে বলছিলাম, এবার কোয়ান্টাম মেকানিক্সের সাপেক্ষে আমরা বলছি কে যেটা ছিল সেটা এল, কিন্তু এই যে ভ্যালুগুলো সেটাও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। ওখানে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট ইনের মানের ওপর এন যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 1 টু এন, অর্থাৎ 1 টু 3, মানে 1 টু 3। এখানে আমরা কি বলছি, কে থেকে এন যখনই চলে এলো, এখানে কি হচ্ছে, এগুলো কিন্তু ক্যালকুলেশন, কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে, আমাদের শুধু আউটপুটটা দরকার, আমরা শুধু আউটপুটটা বলছি। এটা কেন, সেই ব্যাখ্যাগুলো কিন্তু অনেক বিস্তারিতভাবে অনার্সে বা মাস্টার্স লেভেলে পড়ানো হয়, সেটা কিন্তু আমাদের এখানে দরকার নেই, আমাদের শুধুমাত্র আউটপুটটা দরকার, যে একটা পার্টিকুলার এন থাকলে এল এর মানটা কত হবে। সেখানে বলা হচ্ছে এটা হচ্ছে 0 টু n মাইনাস 1, এই ভ্যালু হতো 0 টু n মাইনাস 1, মানে 0 বলতে 0 একটা সংখ্যা থাকবে, কিছু নেওয়া মানে 0 মানে কিন্তু কিছু একটা জিনিস, কোনো একজনকে হাতে দেখা গেল 0 দিয়ে রিপ্রেজেন্ট করছে, সেটা কিছু একটা আছে। তার মানে এখানে কি হচ্ছে, n ইকুয়াল যদি 3 হয় তাহলে এই ক্ষেত্রে n এর সম্ভাব্য ভ্যালুগুলো কি 0 হবে, আর n মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 2, আর এক এক করে বাড়বে, তাহলে 0 আর 2 এর মাঝে ইন্টিজার কি আছে, এক আছে, পূর্ণ সংখ্যা। তাহলে সুতরাং n ইকুয়াল টু 3 হলে এর মান যেটা সেটা হচ্ছে 0 1 ওকে। যদি n ইকুয়াল টু 5 হয়, n ইকুয়াল টু আমরা কি পাবো, 0 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং হচ্ছে এর সিগনিফিকেন্স। এখানেও কিন্তু সেই একই ব্যাপার, যে যখন l ইজ ইকুয়াল টু n মাইনাস 1 তখন সেটা কিন্তু সার্কুলার হবে, আর যখন l এর মানটা যত কমের দিকে চলে আসবে তখন সেটা কিন্তু উপবৃত্তাকার হবে। সিগনিফিকেন্সটা সেম, কেবলমাত্র এই জায়গায় একটু তফাৎ। আচ্ছা, আর একটা কোয়ান্টাম নাম্বার, সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এই জিনিসটা কি, ওখানে আমরা জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট করেছিলাম। জিম্যান এফেক্ট মানে হচ্ছে যে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা স্পেকট্রাল লাইনকে, হাইড্রোজেনে যদি দেখা যায় স্পেকট্রাল লাইনকে দেখা হয়, তাহলে একটা লাইনের পরিবর্তে দেখা যাচ্ছে 3টে বা 5টা বা 7টা এরকম সূক্ষ্ম লাইনে ভেঙে যাচ্ছে। তা এইটা ম্যাগনেটিক ফিল্ডের বেসিসে কি ঘটনা ঘটলো যার জন্য একটা সিঙ্গেল লাইন অনেকগুলো লাইনে ভেঙে গেল, সেইটা হচ্ছে আমাদের জিম্যান এফেক্ট। এইটা কিন্তু বোর্ডের মডেল থেকে ব্যাখ্যা করা যায়নি, এবার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তা এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ব্যাখ্যা করার আগে আমরা যেটা বলি যে এন এর মধ্যে রয়েছে এল। এল মানে কি, উপশক্তি স্তর। এন সমান হচ্ছে উপশক্তি স্তর, এল সমান উপশক্তি স্তর। অর্থাৎ এটা যদি ছাদ হয়, এটা হচ্ছে ছাদের মধ্যে বিভিন্ন ঘর, তার আন্ডারে কিন্তু এইটা একটার মধ্যে কিন্তু এগুলো অনেকগুলো ঘর রয়েছে, উপশক্তি স্তর। তা এবার মুখ্য শক্তি স্তরে যখন কোনো একটা ইলেকট্রন থাকে তখন তার কৌণিক ভরবেগ থাকে, সেটাকে আমরা বলেছি mvr = n/h/2π। তাহলে কোনো একটা উপশক্তি স্তরে যদি ইলেকট্রন থাকে, কোনো একটা মুখ্য শক্তির মধ্যে কোনো একটা উপশক্তিতে আছে, তাহলে তারও কিন্তু কি হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। এর নাম হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বাংলাটা হলো কক্ষীয় কৌণিক ভরবেগ। কক্ষীয় কৌণিক ভরবেগ, তা সেইটার এক্সপ্রেশন নাকি mvr যেমন n/h/2π, এটাও কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে বার করা হয়েছে। কক্ষীয় কৌণিক ভরবেগ √a/l+1, রুটের বাইরে h/2π, এবং এককটা হচ্ছে bm।
বিএম মানে হচ্ছে বোর ম্যাগনেটন। কক্ষীয় কৌণিক ভরবেগ তার যে একক সেটা হচ্ছে √L × L+1, রুটের বাইরে h/2π বোর ম্যাগনেটন। এক্সপ্লেনেশন দেওয়া যায়। ধরি L = 1, আচ্ছা 0 থেকে শুরু হতে হবে। L = 0, মানে সেক্ষেত্রে তার যে কক্ষীয় কৌণিক ভরবেগ সেটা কত হবে? এটা যদি 0 হয়ে যায় তাহলে গোটাটা কি হয়ে গেলে 0 হয়ে যাবে। অর্থাৎ কক্ষীয় কৌণিক ভরবেগ = 0। এর ভ্যালু বসিয়েছিলাম 0, গোটাটা 0 হবে। L = 1, তাহলে কক্ষীয় কৌণিক ভরবেগ যেটাকে বলা হচ্ছে, আমি একটা নোটেশন ইউজ করি, μL কক্ষীয় কৌণিক ভরবেগ, এটা হচ্ছে μL। এটা তো এই নোটেশনটি ইউজ করা হচ্ছে। μL এখানে কি হলো 0 হবে। যখন 1 তখন কি হচ্ছে 1 + 1 2 √2 h/2π bm। L = 3, μL কি হবে? L আচ্ছা 3 এর আগে 2টা করে দিই, তারপর কি করছি 2 যখন হলো 2 + 1 3, 3 × 2 6, ঠিক আছে। আর L = 3, 3 + 1 4, 4 × 3 √12। তাহলে যদি দেখা যায় যে 0-তে থাকে তাহলে তার কিন্তু কোনো কক্ষীয় কৌণিক ভরবেগ নেই, 0 হয়ে গেছে। একে যদি থাকে অর্থাৎ 1 নম্বর যে উপশক্তি স্তর সেখানে যদি থাকে তাহলে তার ভ্যালু যেটা √2 × h/2π। এবার এই জায়গায় নিয়ে আলোচনা করি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। √2 মানে হচ্ছে ভ্যালু কত? 1.41, তাহলে 1.41 h/2π। এবার এই যে 1.41 আমি কি করছি, এই পরিমাণ এই এককের একটা দৈর্ঘ্য নিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করছি। করতে পারি কিরকম দেখা যাক। এই এককটা ধরে 1.41 মিটার বা 1.41 সেন্টিমিটার, যাই হোক এই একক ধরে একটা বৃত্তচাপ। তাহলে এটা যদি সেন্টার হয়, এই পর্যন্ত ধরলাম 1.41, এখানে এদিকেও ধরলাম এটা হচ্ছে 1.41, তাহলে আমি একটা এইভাবে বৃত্তচাপ অঙ্কন করছি। এটা সেন্টার, এখানে বসিয়ে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে 1.41, ঠিক বলুন। এটা যদি A পয়েন্ট ধরি, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে C পয়েন্ট। তাহলে এইদিকে AC 1.41, AB সেটাও কিন্তু 1.41। এবার এই যে 1.41 এটা 0, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা এটা 1.41, তাহলে 1.41 এই যে এখান থেকে দূরত্ব, এর মধ্যে পূর্ণ সংখ্যা কি আছে? 1 কারণ তারপর আর কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই, কারণ 1.41 আছে। 2 সংখ্যাটা কিন্তু এর পরে, সেটা কিন্তু এর মধ্যে নেই। তাহলে একমাত্র পূর্ণ সংখ্যা যেটা আছে এটাকে যদি আমরা 0 ধরি, তাহলে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা 1 দূরত্বটা কতটা হবে? মোটামুটি যে গোটাটা 1.41 হয় আমরা ধরে নিলাম, এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে এটা 0। এবার আমরা সেই আগে সংখ্যা রেখা শিখেছি যে একদিকে পজিটিভ হয়, একদিকে কি হয় নেগেটিভ। তাহলে আমরা যদি এই দিকটা পজিটিভ ধরি, উল্টো দিকটা তাহলে কি হচ্ছে? নেগেটিভ। তাহলে এটা 0, এই পর্যন্ত গেলে তাহলে সেটাকে বলা হচ্ছে +1, আর উল্টো দিকে যদি যায় এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে -1। এবার কি করা হচ্ছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আসছে কোথা থেকে সেটা বলছি। এইখান থেকে আমি কি করলাম, এর উপর লম্ব টানলাম, এখান থেকেও তাই লম্ব টানলাম, এই যে পয়েন্ট এখান থেকেও কিন্তু লম্ব টানছি। এবার এই লম্বগুলো এইখানে বৃত্তচাপের উপর যে বিন্দুতে ছেদ করেছে সেটার সঙ্গে সেন্টার কি করছি, যোগ করে দিচ্ছি সরলরেখা। তাহলে এই যে বিন্দু আর এই বিন্দু সরলরেখা দিয়ে যোগ করলাম। একটু বেঁকে গেল আমার, যাই হোক এটা কিন্তু সরলরেখা। এখান থেকে এই যে দূরত্বটা, এখান থেকে এই দূরত্ব, এবার দেখা যাচ্ছে কি, তাহলে এটা হচ্ছে +1, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে কত? -1, কারণ এখান থেকে আমরা লম্ব টেনে নিয়েছি।
এবার দেখা যাচ্ছে কি যে যখন L=1 এর মধ্যে যে ইলেকট্রনটা আছে তখন যাকে আমরা যখন এমনি চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে যখন তাকে আমরা পর্যবেক্ষণ করছি তখন সেক্ষেত্রে কি এই যে তিনটে যারা একসঙ্গে রয়েছে আলাদাভাবে রয়েছে তারা কিন্তু এক জায়গায়, অর্থাৎ এই তিনটে কিন্তু এখানে এইভাবে হচ্ছে, কারণ তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দেওয়া হলো তিনটে কিন্তু ভাগ হলো। একটা কি হবে, এদিকে যদি আমি চৌম্বক ক্ষেত্র দিই, চৌম্বক ক্ষেত্রটাকে এই দিকে দিয়ে প্রকাশ করা হয়, এদিকে যদি চৌম্বক ক্ষেত্র দেওয়া হয় এটা ভাগ হয়ে গেল। কিভাবে? তিনটেতে ভাগ হবে। কার উপর নির্ভর করছে? এর উপর নির্ভর করছে। এর মানে এই যে কক্ষীয় কৌণিক ভরবেগ তার উপর নির্ভর করছে যে কটা ভাঙবে। 1.41 এর মধ্যে একটাই মাত্র পূর্ণ সংখ্যা আছে এখানে +1, এদিকে একটাই মাত্র পূর্ণ সংখ্যা আছে -1, তাহলে তিনটেতে ভেঙে গেল। আর একটা হচ্ছে এখানে ছিল অলরেডি থাকছে অরিজিনাল যেটা ছিল, তাহলে কি এখন তারা তিনটে অংশে ভেঙে যাচ্ছে, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে। তাহলে আগে যে ইলেকট্রনটা এইভাবে ঘুরছিল এখন সেই ইলেকট্রনটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তিনভাবে ঘুরতে পারে। একটা হচ্ছে এইভাবে, একটা এইভাবে আগে অরিজিনাল যেভাবে ছিল, আর একটা হচ্ছে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে তার উল্টো দিকে। তাহলে কি হয়ে যাচ্ছে, যে ম্যাগনেটিক ফিল্ডের দিকে ঘুরছে তার এনার্জি কম, যে ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে ঘুরছে তার এনার্জি হচ্ছে সব থেকে বেশি, কারণ স্রোতের বিপরীতে। আর যে এইভাবে সমকোণে রয়েছে সেটা হচ্ছে তার মাঝামাঝি। তাহলে দেখা যাচ্ছে কি যেটা একটা মাত্র যেটা ছিল যে L=1, একটা যেটা শক্তি স্তর ছিল, কি বলছিলাম আমরা N= যদি মনে করি ধরি 1 বা N= 2, N= 2 এর মধ্যে কি আছে? N=0 আছে আর N=1 আছে। তা 1 হচ্ছে এক নম্বর একটা শক্তি স্তর, N=0 সেটা একটা শক্তি স্তর। এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব নেই, কারণ যেহেতু এটা টোটালটাই 0 হয়ে গেছে। এবার μL এটার ক্ষেত্রে যখন L= যখন 1 তখন সেখানে কি হয়ে যাচ্ছে, আমি তিনটে আরো ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই যে একটা লাইন এটা আরো কিন্তু তিনটে লাইনে ভেঙে গেল, তিনটে খুব কাছাকাছি এনার্জি লেভেলে ভেঙে গেল। এই একটা হাই এনার্জি যেমন ছিল তেমনি, আর একটা হচ্ছে লো এনার্জি। হাই এনার্জি কোনটা? যেটা উল্টো দিকে ঘুরছে সেটা হচ্ছে -1। লো এনার্জি কোনটা? যেটা হচ্ছে যেটা চৌম্বক ক্ষেত্র দিকে সেদিকে +1, আর মাঝামাঝি যেটা সেটা হচ্ছে 0। তাহলে এখন ইলেকট্রনটা যেটা এখানে ছিল সেটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, তিন জায়গায় থাকতে পারে। তাহলে এবার যদি ইলেকট্রনিক ট্রানজিশন হয়, যেটা আমি একটা লাইন পাচ্ছি না, সিঙ্গেল লাইন পাচ্ছি না, ইলেকট্রনটা তিনটে জায়গায় থাকা দরুন সেটা কি হতে পারে? তিনটেতে ভেঙে যেতে পারে। এটাই হচ্ছে ঝিমামেট্রি। চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে একটা সিঙ্গেল লাইন তিনটে লাইনে ভেঙে যাবে, সেটাই কিন্তু ঝিমামেট্রি। ক্লিয়ার ব্যাপারটা? এই যে ব্যাপারগুলো, যে সংখ্যাগুলো যে পেলাম, এই সংখ্যাটা কিসের উপস্থিতিতে পাওয়া যাচ্ছে? চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে। এবং এই যে শক্তি স্তরগুলো পাওয়া গেল আলাদা আলাদা, এটাই হচ্ছে কি সংখ্যাগুলো দ্বারা প্রকাশ করছে। এবং এই সংখ্যাগুলোকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের m, অথবা কোনো কোনো বইতে m∗l। যেহেতু এল এর উপর ডিপেন্ডেন্ট সেজন্য ml বলা হয়। তা m or ml সেটা কি কি? তার ভ্যালুগুলো কি? -L to +L including 0। -L to +L, তাই যে এই যে -1 to +L with 0। আর একটা এক্সপ্রেশন কি? যদি দেখা যায় যে L=2 আছে, L=2 মানে তাহলে সেখানে আমরা কি পেয়েছি? √6। √6 মানে হচ্ছে ওই √9 মানে হচ্ছে 3, আর √4 মানে 2, অর্থাৎ 2 এর থেকে বেশি, 3 এর থেকে কম। 2.14 বা 2.34 এরকম, যাই হোক 2 পয়েন্ট এরকম কিছু একটা। তা সেখানে দেখা যাচ্ছে যে √6 এর যদি আমরা রকমভাবে করি তাহলে সেখানে 2 পয়েন্ট সামথিং বৃত্তচাপ যেটা আসবে সেটা আসবে 2 পয়েন্ট সামথিং। তাহলে এই পর্যন্ত হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2.14 বা এরকম। তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যা কি আছে? সেন্টার 2.14, তার মধ্যে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে +1, একটা +2, এটা হচ্ছে 2.14।
ঠিক সিমিলারলি এদিকেও ইকুয়াল ডিস্টেন্স, এটা হচ্ছে -1 -2। অর্থাৎ এইগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখান থেকে এইভাবে লম্ব টানলাম, এই লম্ব টানলাম, এবার এই পয়েন্টগুলো যোগ করে দিচ্ছি। পাঁচটা ওরিয়েন্টেশন হচ্ছে চুম্বক ক্ষেত্র যখন দেওয়া হচ্ছে এই 0, 5টা ওরিয়েন্টেশন কিন্তু এখানে হচ্ছে, 5টা ওরিয়েন্টেশন। এবার আমাদের বোঝার সুবিধার জন্য অনেক সময় আমরা কিন্তু এক্ষেত্রে +2 +1 0 -1 না করে আমরা কিন্তু এদিকেও কিন্তু করে দিতে পারি। কারণ যেহেতু এটা চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে থাকছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে থাকা মানে তার এনার্জি হচ্ছে কম, তাই এনার্জি যার কম তাকে আমরা কি করেছি, সেই জন্য এখানে কিন্তু +1 না, এটা কিন্তু এরকমই থাকবে। যে চৌম্বক ক্ষেত্রের দিকে আছে সেটা কিন্তু প্লাস, যে চৌম্বক ক্ষেত্রের উল্টো দিকে তার কিন্তু মাইনাস, তার এনার্জি কিন্তু বেশি। এটা কিন্তু এনার্জি অনুযায়ী করা হয়েছে। তাহলে এখানে যেটা ছিল N = 2 একটা এনার্জি লেভেল, সেটা কি হলো, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ভাঙছে 5টা। এইটা কি সব থেকে কম এনার্জি কোনটা, +2, তারপরে কে +1, তারপর 0, তারপর -1। এটা কিন্তু এই দিকে হচ্ছে শক্তি, এনার্জি। এনার্জি অনুযায়ী কিন্তু চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে এই ধরনের ঘটনাটা ঘটছে। তাহলে যেটা ছিল ইলেকট্রনটা একটা জায়গায় থাকার কথা, সেটা কিন্তু এখন 5টা জায়গায় থাকবে। 1 এখানে 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 5টা জায়গায়। তাহলে আমি কি হবে, এখান থেকে যখন ইলেকট্রনটা আসছিল একটা মাত্র সিঙ্গেল স্পেকট্রাল লাইন পাচ্ছিলাম, এখন কটা পাবো, 5টা। অর্থাৎ একটা সিঙ্গেল লাইন 5টা লাইনে হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে জিওমেট্রি। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি যদি আমরা এই জিনিসগুলো, কোয়ান্টাম মেকানিক্যাল মডেলগুলো আমরা যদি ব্যাপারগুলো ক্লিয়ার করি। তা সেখানেও কিন্তু দেখা যাচ্ছে কি, এম এর যে এন বা এম এর যে ভ্যালুগুলো, সেটাও কিন্তু -n to +n, মাইনাসের মানে -2, কারণ n = 2 হয়েছে, -2 থেকে +2। তাহলে মাঝখানে এক এক করে করে পাবো, -2 করে -1, 0, +1। এটা হলো আমাদের হার্ড কোয়ান্টাম নাম্বার ইলেকট্রন। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হয়ে গেছে, n এর উপর ডিপেন্ডেন্ট হয়েছে n, l এর উপর ডিপেন্ডেন্ট হয়েছে m বাই n। তারপরে লাস্ট আর একটা কোয়ান্টাম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গোল্ডস্মিথ আর উইলেনবেক বলে দুজন বিজ্ঞানী তারা আবিষ্কার করেছিলেন, যেটাকে বলা হয় স্প্রিং কোয়ান্টাম নাম্বার। স্প্রিং কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা ছোট হাতের s দিয়ে বলেছি। সেটা বলা হচ্ছে কি, যে ইলেকট্রনগুলো তো এইভাবে ঘুরছে ঠিকই নিউক্লিয়াসের চারপাশে, কিন্তু ঘোরার সঙ্গে সঙ্গে যেটা আছে তার কিন্তু একটা স্পিন মোমেন্ট থাকে। স্পিন মোমেন্ট মানে হচ্ছে যে একটা লাট্টু যেমন একটা নিজে অক্ষের চারপাশে ঘুরেই যাবে, তো এই ঘোরাটা এইভাবে হতে পারে, অথবা উল্টো দিকেও হতে পারে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে সেটা কি দুরকম সম্ভব, একটা হচ্ছে ক্লকওয়াইজ স্পিন আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। তাহলে দুরকম যদি স্পিন হয় তাহলে তাদের জন্য দুটো স্পিন কোয়ান্টাম নাম্বার আছে। স্পিন কোয়ান্টাম নাম্বারে তাহলে ভ্যালু কি কি, এটাও কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে এসেছে। একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। +1 যেটা সেটা হচ্ছে ক্লকওয়াইজ থেকে বলা হচ্ছে, ক্লকওয়াইজ যদি স্পিন হয়, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যে স্পিন সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো পিক্টোরিয়ালি, এই উপরের দিকে আসবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যেটা সেটা হচ্ছে নিচের দিকে আসবে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করবো ইলেকট্রনগুলোকে। কোনো একটা ইলেকট্রন যদি +1 থাকে তার মানে সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে, অর্থাৎ এই ইলেকট্রনটা, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ তখন সেটাকে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে আমাদের 4টে কোয়ান্টাম নাম্বার একবার সাম আপ করে নিই। প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, n কত 1 2, এখনো পর্যন্ত 7 আছে। পরবর্তীকালে যখন 118 পরে যখন মৌল আবিষ্কার হবে 119 অ্যাটমিক নাম্বার, তখন 8 চলে আসবে, এখনো পর্যন্ত 7। এবার l কি n এর উপর ডিপেন্ডেন্ট, একটা পার্টিকুলার n এর উপর কিন্তু l এর মানটা নির্ভর করে, 0 2 n - 1 যদি 7 হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে এটা এখানে কী হবে 0 1 2 3 4 5 6 n মাইনাস 1 পর্যন্ত m বা ml ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সেটা আবার এল এর উপর নির্ভর করছে, এন এর উপর নয়। এল এর মান যত তার উপর কিন্তু এন নির্ভর করবে। সেটা হচ্ছে কি টোটাল সংখ্যাটা কত 12 প্লাস 1। টোটাল কতগুলো সংখ্যা সেটা হচ্ছে 12 প্লাস 1। কি কি সেটা হচ্ছে মাইনাস এল টু প্লাস এল। অর্থাৎ এখানে যেমন আমরা বলছিলাম যে যদি 6 নম্বরটাকে আমরা ধরি তাহলে একবারে মাইনাস 6 থেকে প্লাস 6 মাঝখানে 0। তাহলে টোটাল হচ্ছে কত 6 ইন্টু 2 12 প্লাস 1 13। টোটাল হচ্ছে এন কিন্তু 13টা। যেমন এখানে আমরা বলছিলাম 5টা বা 3টে, এখানে কিন্তু টোটাল হবে যদি এন ইজিক্যাল 6 হয় তাহলে 13টা। আর লাস্ট হচ্ছে যেটা স্পিন কোয়ান্টাম নাম্বার। ক্লকওয়াইজ স্পিন যদি হয় তাহলে তাকে বলা হচ্ছে প্লাস আপ, অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন যদি হয় তাহলে তাকে বলা হচ্ছে মাইনাস আপ। এই হচ্ছে আমাদের ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 4টে কোয়ান্টাম নাম্বারের সাহায্যে ইলেকট্রন যে বিন্যাস সেইটা আমাদের পরবর্তী আলোচ্য বিষয়। ওকে, থ্যাংক ইউ।